নতুন বাংলাদেশ গড়ার আশায় আশাবাদী এনামুল হক, ছাত্রদের ভূমিকায় মুগ্ধ, শঙ্কিত নিরাপত্তাহীনতায়। চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায়, লাইন মোতাবেক রাখার জন্য, এবং সমাজের ডিসিপ্লিন হয়ে চলে। আসলে এরকম দেশটা আমরা আশা করি। বিজয় উৎসবের পর বুলেট বিদ্ধ টুটুল হোসেন বাদশা, নিরাপদ না থাকার তীব্র নিন্দা। এই বিষয়টা তীব্র নিন্দা জানাই, এবং আমি এই বিষয়টা নিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যদি ভাষায় গড়িতে সেফ না থাকি তাহলে সেফ কোথায়? অলিম্পিকের ম্যারাথন সাঁতারে স্বর্ণ নেদারল্যান্ডসের, সমাপনী অনুষ্ঠানে স্টান্ট দেখাবেন টম ক্রুজ। সবাইকে আমন্ত্রণ ফুল স্পোর্টস 24-এ। এখন শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ দল, সঙ্গে যোগ দিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তান সফরে যাওয়ার আগে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ, যে দলে আছেন মুশফিক, মুমিনুলের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ সহ আরো কজন অনুশীলন করেছেন এ দলের সাথে। মূল মাঠে ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং বোলিং করেছেন তারা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত দীর্ঘক্ষণ ব্যাট করেছেন। কাল ঢাকা ছাড়বে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি। পাকিস্তান সফরে এ দলের সূচিতে পরিবর্তন এসেছে। দুদিন পিছিয়ে 13 আগস্ট শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচ। আমরা সবাই ফোকাস এখন আমাদের ট্যুর নিয়ে, যেখানে আমাদের পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্য। কিছুদিন পরে ন্যাশনাল টিম যাবে, সো এখানে ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার খেলছে, সো এটা খুবই ভালো উদ্যোগ এবং ভালো একটা ট্যুর আমি বলবো। আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার আপনি সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ক্রিকেটকে এগিয়ে নিতে দরকার তৃণমূলে উন্নতি, জানিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। নিশ্চিত করতে হবে বোর্ডকর্তা এবং নির্বাচকদের জবাবদিহিতাও। ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র জনতার ভূমিকায় মুগ্ধ ক্রিকেটাররা, তবে শঙ্কিত ডাকাতি আর লুটপাটের ভয়। তোমার ঠিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। আমরা এত কাছের একটা ভাই। গণঅভ্যুত্থানে প্রিয়জন হারানোর শোকে ক্ষত বিক্ষত এনামুল বিজয় হৃদয়। যখন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান প্রজন্মের, তখনও রাত গভীর হলে নেমে আসে অনিশ্চয়তা, পাড়ামহল নয়, টাকাতি, লুটপাটের ভয়, আর সবার মতো শঙ্কিত ক্রিকেটাররা। প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। সফল ছাত্র আন্দোলনের পর বদলে গেছে নগরীর আবহাওয়া, পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক। দর্শক, এই মুহূর্তে গুলশানের নিজ বাসভবন থেকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার শপথ নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মাত্র কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বাসভবনটি রয়েছে গুলশান, সেখান থেকে কিন্তু উনি বের হচ্ছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে রয়েছে। তারা আসলে ডক্টর ইউনূসকে কিন্তু তারা অভিবাদন জানাচ্ছেন। কেউ ফুল নিয়ে এসেছেন, এই এলাকার বাসিন্দা কিংবা তার আশপাশ থেকে তারা এসেছেন। এই মুহূর্তে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে নিশ্চয়ই যে ঠিক 9টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হবে সেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তিনি এই মুহূর্তে যে রাজধানীর গুলশানের যে বাসভবন, সেখান থেকে কিন্তু এই গাড়ি বহরগুলো আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে। তাদের নিরাপত্তা বলই কিন্তু বলা চলে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুলশান থেকে বঙ্গভবনের দিকে রওনা করেছেন। তার পরবর্তী গন্তব্য হচ্ছে বঙ্গভবন। সেখানটাতেই যেই রাষ্ট্রপতি রয়েছেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমেই এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান হিসেবে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে দায়িত্ব পালন করবেন, যেটা আপনারা এরই মধ্যে শুনতে পেয়েছেন। তো আমরা কিন্তু এখানে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি যে বেলা ঠিক বিকেল 4টার কিছু সময় পরেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুলশানের এই বাসভবনে তিনি প্রবেশ করেন। এরপরে আমরা দেখেছি এখানে আমরা এরপরে কিন্তু দেখেছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তিনিও কিন্তু এখানে এসেছেন। এখানে উৎসুক মানুষও রয়েছেন যারা আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। কেউ ফুল নিয়ে এসেছেন। সবাই কিন্তু তাদের একটি প্রত্যাশা যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের কথা, যে তরুণদের মাধ্যমে, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি গণঅভ্যুত্থান হলো, সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয় রাষ্ট্র। সেই ধারাবাহিকতাই কিন্তু এই আমরা এরপরেই কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্সের প্যারিস থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজ বেলা 2টার কিছু সময় পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এরপরই সেখানটাতে 3 বাহিনীর প্রধান এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তাদের সাথে কিন্তু তিনি
দেখা করে কথা বলেন। এর পরপরই কিন্তু সেখানে গণমাধ্যমের যে প্রতিনিধি দল ছিল, যে গণমাধ্যম প্রতিনিধিদের সাথেও কিন্তু সেখানে তিনি কথা বলেন। সেখানে কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের বার্তা দিয়েছেন, বিশেষ করে যে দেশের যে কিছু কিছু দেশের যে পরিস্থিতি, বর্তমান যে চলমান পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটেছে, সেগুলো না করতে তিনি কিন্তু আসলে সবাইকে অনুরোধ করেছেন। তো এই ছিল রাজধানীর গুলশানের ইউনূসের বাসভবন থেকে সর্বশেষ। দর্শক আপনারা দেখছেন যে গুলশানের, আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে গুলশানের বাসভবন থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বঙ্গভবন থেকে কিন্তু তিনি আসলে বর্তমানে নির্দলীয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুনছিলাম সম্রাট হোসেনের কথা। তিনি গুলশান থেকে যোগ দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশান থেকে রওনা দিয়েছেন বঙ্গভবনের উদ্দেশ্যে। আবার চলে যাবো খেলার খবরে। মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে গেছেন টুটুল হোসেন বাদশা। বুলেট লেগেছে চোখের পাশে, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন। গণ অভ্যুত্থানের বিজয় উদযাপনের পর পুলিশের এলোপাথারি গুলি তার শরীরেও বিদ্ধ হয়েছে। জাতীয় দলের এই ফুটবলার এখন আছেন জয়পুরহাটে উন্নত চিকিৎসার জন্য। শুক্রবার আসবেন ঢাকায়। জয়পুরহাট প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে হাজারো ত্যাগ। ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। আহতের সংখ্যা অযুত নিযুত। কেউ নিজেই বুক পেতে দিয়েছেন, কেউ বা আবার দেশের জন্য উৎসর্গ করেছেন জীবন। 5 আগস্ট উত্তাল বাংলাদেশ। নতুন বিজয়ের স্বাদ নিয়ে আনন্দ মিছিলে ব্যস্ত পুরো দেশ। জয়পুরহাটও তার ব্যতিক্রম ছিল না। সদর উপজেলা থেকে মাত্রই বিজয় মিছিল শেষে ঘরে ফিরছিলেন জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা। হঠাৎ একটি বুলেট দেয়ালে লেগে ঢুকে যায় তার ডান চোখের পাশে। লোমহর্ষক সে ঘটনার বাকিটা তার কণ্ঠেই শুনুন। আনুমানিক রাত 9টার দিকে আমি বাসার গলির সামনে দাঁড়িয়েছিলাম। তো একটা গুলি এসে আমার চোখে লাগে। তো তখন তো এক দৌড়তে আমি বাসায় আসি। এসে আমার মিসেসকে আমি বলি, দেখো তো কি হলো। তো সে বলছে যে তোমার তো এখানে গুলি লাগছে চোখে। তো তখন আমরা দেখলাম যে আমার চোখে এক কোণা দিয়ে গুলিটা লেগে বের হয়ে গেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ডিফেন্ডার মৌসুম শেষের ছুটি কাটাতে ফিরে গিয়েছিলেন বাড়িতে। আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছেন, সবশেষে বিজয় উদযাপনে। কিন্তু সেটাই তার জন্য কাল হলো। যে চোখের ভিতরে বুলেটের একটা অংশ স্প্রিং যেটাকে বলে, সেটা এখনো আছে। তো এটার জন্য আমার সার্জারি দরকার। তো এখন সেটার জন্য আমি হয়তো ঢাকায় যাবো। আমাকে ক্লাব থেকে ফোন দেওয়া হয়েছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য, আমার কি অবস্থা এখন। দ্রুতই আবার ফুটবলে ফিরতে চান বাদশা, কিন্তু পরিবার শঙ্কিত শারীরিক অবস্থায়। আমরা কি বাসার গলিতেও থাকতে পারবো না? তাহলে আমরা কোথায় সেভ? বাংলাদেশ জাতীয় দলের ফুটবল প্লেয়ারও সেভ না, স্টুডেন্টরা সেভ না, জনগণরা সেভ না, তাহলে আমরা কোথায় যাবো? তার চোখের উপরে একটি বুলেট লাগে, এখনো বুলেটটি বের করা যায়নি, এখনো সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার একটি সার্জারি দরকার। 2018-তে জাতীয় দলে অভিষেক হয় টুটুল হোসেন বাদশা। খেলেছেন 23 ম্যাচ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বসুন্ধরা কিংসের সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। অলিম্পিকের 14তম দিন প্রথম স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডস। 10 কিলোমিটার ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতেছেন শ্যারন ফন রন্ডাল। সময় নিয়েছেন 2 ঘন্টা 3 মিনিট 34.2 সেকেন্ড। প্রথম অ্যাথলেট হিসেবে এই ইভেন্টে 2 স্বর্ণ জিতেছেন তিনি। 2016 রিও অলিম্পিকেও সেরা হয়েছিলেন এই ডাচ। রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার মুশেয়া জনসন এবং ব্রোঞ্জ জিতেছেন ইতালির জিনেভরা টাডেউচি। এছাড়া স্পোর্টস ক্লাইম্বিং এ স্বর্ণ জিতেছেন ইন্দোনেশিয়ার লিওনার্দো ভেডরিক। ক্যানো স্প্রিন্ট কায়াকের 500 মিটার ইভেন্টে জার্মানি আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে নিউজিল্যান্ড।